আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:20 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন যে পরিমাণে গরমের তাপ পড়েছে আর যে পরিমাণে গরম, তাতে সকালবেলা উঠেই মনে হচ্ছে দুপুর হয়ে যাচ্ছে। ঠিক যেমনটা রোদের ঝাঁঝালো রোদ দেখা যাচ্ছে। আর আগের স্নিগ্ধ একটা সকাল ছিল, যে ভোরের দিকে উঠলে অথবা 6টার দিকে উঠলেও সেই স্নিগ্ধ ভাবটা থেকে যেত। এখন মনে হয় যে যখনই সকালের দিকে উঠি, সকালে ভোরে ফজরের নামাজ পড়ার পরপরই তো আর বাইরে যাওয়া হয় না, অথবা জানালাও খোলা হয় না। তবে যখন একটু 6টার দিকে জানালাটা খুলি, তখনই একদম মনে হয় দুপুরবেলা উঠে আমি জানালাটা খুলছি। এই ওয়ার্ড্রপের উপরে সকালে উঠেই যে ঝাড়ু পোছ লেগে গিয়েছি, মানে ঝাড়ছি, ময়লাটা পরিষ্কার করছি। আবার সারা দিন পরে দিন শেষে দেখব যে আবার যেমনটা ময়লা ছিল ঠিক তেমনটা ময়লাই আছে। তো প্রত্যেকটা দিন ঝেড়েও লাভ হয় না, তবুও প্রত্যেকটা দিন একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। প্রত্যেকটা দিন কি কি পরিষ্কার করি সেগুলো তো দেখাই না, যতটুকু কম দেখানো হয় ততটুকুই দেখাই। আর প্রত্যেকটা কাজ এভাবে ধরে বেঁধে ক্যামেরা করাটা আসলে আমার পক্ষে সম্ভব হয় না। অনেক তাড়াহুড়ো করে কাজটা করা হয়, তো সেই কারণে আর অতটা প্রত্যেকটা কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হয় না। যতটুকু মনে হয় যে না, এই জিনিসটা করে দেখাই, সেইটাই দেখাই। আর সকালবেলা উঠে যেহেতু অনেকটা কাজ করেছি, তো সে কারণে হাজব্যান্ডের জন্য খুব অল্প স্বল্প করে সঠিক হাতে নাস্তা তৈরি করেছি। এক হিসেবে বলা যায় ফাঁকিই দিয়েছি। তো ওনার জন্য করেছি গোলা রুটি আর আলু ভাজি করে দিলাম, উনি যাতে অফিসে চলে যেতে পারে। আর আজ ওনার অফিসে একটু অনুষ্ঠান আছে, তো সে কারণে একটু দ্রুত যাবে, তো আমাকে বলছে একটু তাড়াতাড়ি করে দাও। তো আমি এখানে গোলা রুটিটা দিয়ে দিচ্ছি। গোলা রুটি কয়েক পিস করেছি, যেহেতু আমিও বাসা থেকে বেরোবো, মেয়েটার কোচিংয়ে নিয়ে যাব। আর ছেলেটার তো স্কুল খুলেছে, কিন্তু আজকে ওকে যেতে দেয়নি। ও একবারে রবিবারে যাবে, কেননা শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শনিবার তেমনভাবে ক্লাস হবে না। আর যেহেতু প্রথম খুলেছে স্কুল, তেমনভাবে কেউ আসবেও না, সে কারণে ওকে আর যেতে দেয়নি। একবারে রবিবার থেকে যাবে, তাহলে দেখা যাচ্ছে পুরো ক্লাসটা ও করতে পারবে। চুলাটা লেপে নিচ্ছি, কেননা চুলাটা 4-5টা প্রচুর পরিমাণে ফেটে গেছিলো, তো সে কারণে চুলাটা লেপে নিচ্ছি। এই যে দেখুন, আমরা আমাদের সংসারে কত ধরনের কাজকর্ম করি। এটা আমার একার সংসার, তাই হয়তো আমি যেভাবে যেমন পারি তেমনভাবে করছি। কেউ কিছু বলার নাই, কেউ কিছু খুঁত ধরারও নাই। তবে আমরা কিছু কিছু মানুষের পিছনে এমনটাভাবে লেগে পড়ি যে তার জীবনের বাজি ধরে যায়, এমন অবস্থা। তো আমরা মেয়েরা যেমনটা খুব সুন্দর করে নিজের সংসার পরিচালনা করতে চাই, তেমনভাবে কিন্তু আরেকজন এসে করবে না। তার সংসারে হয়তো সে সুন্দর করে করতে পারে, কিন্তু এই মেয়েরাই অনেক কষ্ট করে সংসার করা সত্ত্বেও অনেক সময়
পর মানে পাশের লোকজনের কথাই দেখা যাচ্ছে এমন পরিস্থিতি তার আসে যে তার নিজের জীবনটাও মাঝে মধ্যে মনে হয় যে দিয়ে দিই। কেউ ধৈর্য ধরে থাকতে পারে আর কেউ ধৈর্য ধরে থাকতে পারে না। এই যে যারা ধৈর্য ধরে থাকতে পারে না, অনেকটা ধৈর্য সহ্য রেখে থাকার চেষ্টা করেও পারছে না, তারা তো চলেই গেল তার জীবন নিয়ে, কিন্তু তার যে সন্তান সংসার সেগুলো কিন্তু কিছুদিনের মধ্যে ঠিকই আরেকজন এসে কবজা করবে। তো আমরা এই ভুল কাজটা নাই বা করলাম, হয়তো একটু কষ্ট হবে, লোকের কথা লোক তো বলবেই, আর লোক আছেই তো বলার জন্য। তো ওদের কথায় অতিরিক্ত যদি আমরা গুরুত্ব দিই, ই তাহলে দেখা যাচ্ছে আমাদের সংসারটা দুর্বিষয় হয়ে যাবে। আরও একটা কথা হচ্ছে, বিনা বেতনে চাকরি করে এই লোকগুলো, যারা পিছনে কথা উড়িয়ে বেড়ায় আর আপনার সামনে খুব ভালো সাজে। সবথেকে খারাপ লাগে নিজের লোকেরা যখন আমাদেরকে চিট করে, অথবা নিজের লোকেরা যখন আমাদেরকে খুব হচ্ছে বাজেভাবে একটা কথা বলে, তখন কিন্তু আমরা নিতে পারি না। অন্য লোক বলছে ঠিক আছে মানিয়ে নিই, কিন্তু নিজের লোকের কাছ থেকে ফুলের আঘাতটুকু আমরা সহ্য করতে পারি না। এমনভাবেই আমাদের বাংলাদেশের একজন মেয়ে তার প্রাণ দিয়ে বুঝিয়ে গেছে যে তার সংসারটা তার কাছে কতটা বড় ছিল, ভালো ছিল, এবং সে কেন মারা গেছে। আমার কথা হচ্ছে, আমি যেখানে অন্যান্য লোক অনেক কিছু বলছে, আমি সেখানে কারোর কথায় কান না দিয়ে নিজের সংসার, নিজের স্বামী এবং নিজের সন্তানকে নিয়ে বাঁচার ইচ্ছা করতাম। হয়তো অনেক কষ্টের ভিতরে থেকেই সেই কাজটা করেছে, তবুও আমার মতে তার বেঁচে থাকাটা ভালো ছিল, কারোর জন্য না হলেও তার সন্তানের জন্য। তো আমাদের কিছু কিছু মানুষের এই কথাগুলো আমাদের এমন পর্যায়ে নিয়ে যায় যে তার মৃত্যুর কারণ হয়ে যায়। তো আমরা যখন কিছু কথা বলবো, তখন যেন এমনভাবে না বলি যে সেটা তার মৃত্যুর কারণ হয়ে গেল। তো এখানে কোয়েল পাখির ডিম উঠিয়েছিলাম, এখানে 10টা কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছি এবং ওইগুলা ভালো করে ছুলে রুটির সাথে দিয়ে দিচ্ছি। আমার মেয়েটা কোচিংয়ে যাবে, তো ওর জন্য হচ্ছে ডিমটা আমি ভালো করে ছুলে নিয়ে ওকে দিয়ে দেব। ও এবং ওর ভাই 5টা করে খেয়ে নেবে। আর এই কোয়েল পাখির ডিমগুলো কিন্তু খেতে একদম দেশি মুরগির ডিমের মতো। আমার কোয়েল পাখিগুলো শুধু উড়ে যাচ্ছে, আর হচ্ছে ওগুলো কোনো মতেই ঠেকাতে পারছি না। মশারি দিয়ে চাপা দেওয়া আছে, তবুও ওই কোয়েল পাখিগুলো কেন জানি উড়ে যাচ্ছে। তো ওদের এখনও খেতে দেয়নি, ওদেরকে খেতে দিব। তারপর হচ্ছে 10:30 11টার দিকে আমি কোচিংয়ের জন্য বেরিয়ে পড়ব। মেয়েকে নিয়ে অনেকটা দূর হেঁটে যেতে হয় আমাকে, প্রায় 1 থেকে 1.5 মাইল কি 2 মাইল পথ আমার হেঁটে যেয়ে তারপরে 1.5 মাইল পথ তো হবেই, যে মেয়েকে নিয়ে আমার হেঁটে যেতে হয় ওর কোচিংয়ে। তো সে কারণে কোচিংয়ে যাবার আগে সম্পূর্ণ কাজটা আমি করে রেখে যেতে চাই, আর করে রেখে যাওয়ার চেষ্টা করি, যাতে আমার ওই 12টা 1টার দিকে এসে আমার আরও অন্য কোনো কাজে হাত না লাগাতে হয়। যখন ওখান থেকে আসি তখন এসে একটু রেস্ট নিয়ে ওয়াশরুমে যাই, যে গোসল করে তারপর এসে একটু বসে মেয়েকে খাওয়াই নিয়ে তারপর ওকে ঘুম পড়িয়ে দিই, আমি নিজে একটু বিশ্রাম নিই। আর সারা দিনের ভিতর ওইটুকু বিশ্রাম যদি না নিই, তাহলে দেখা যাচ্ছে নিজের অনেক দুর্বল শরীর, ক্লান্ত শরীর নিয়ে আর আমি কোনো কাজ করতে পারবো না। যতই সবার দিকে আমার নজরটা থাকে, তবু এই একটুখানি সময় নিজেকে দিতেই হয়, না দিলে পরে আর একদমই উঠতে পারি না। রাতের বেলায় যতদূর সম্ভব একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, যেন সকালের দিকে আমার একটু দৌড়ঝাঁপ কম হয়। আর আজকের বাইরের আবহাওয়াটা তো একদম নরম, মনে হচ্ছে এই ঝড় উঠবে, এই বৃষ্টি হবে, কিন্তু একটু 5 মিনিট পরে যে দেখি যে না, আবার রোদ বেরোয় গেছে। এক সাইড থেকে একদম পুরো একটানা রোদ, আর আরেক সাইডে একদম মেঘলা ভাব, এমনটাই দেখছি। হয়তো বিকাল হতেই একটু ঝড় বৃষ্টির আবহাওয়া পেতে পারি। আর এখানে দেখুন আমার টাইগার মুরগি কত বড় হয়েছে। এই মুরগিগুলোর বয়স 50 দিন। আর এখানে আরও কিছু মুরগি আছে, তারপরে কোয়েল পাখি আছে। আর এগুলো হচ্ছে ওদের খাবার, আমি কি খাবার দিই, এটা হচ্ছে গমের ভুসি, আর এগুলো হচ্ছে ফিড।
ফিড দিয়ে, গমের ভুসি দিয়ে এবং ভাত দিয়ে একসাথে করে মাখিয়ে তাই ওদেরকে খেতে দিই। দেখুন এটা একটা মুরগি আমার কতটুকু বড় হয়েছে, মাত্র 50 দিন কিন্তু বয়স ওদের। আর এই পাশে তো আমি আমার খরগোশ দুটোকে আজকে আটকে রেখেছি যাতে নোংরা করতে না পারে। আর ওরা হচ্ছে বাইরে চলে যাচ্ছে, গেটের বাইরে। গেটের যে হালকা একটু ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে গেটের বাইরে চলে যাচ্ছে। যদি কুকুরের চোখে পড়ে তাহলে তো ওরা একদম শেষ, আর ওদেরকে খেয়ে নিবে। গত দিন যে কাপড়গুলো কেচেছিলাম সে কাপড়গুলো 2 দিন যাবৎ পড়েই আছে, ভাঁজ করা হয়নি। আসলে সময় করে উঠতে পারছি না, কখন ভাঁজ করব কি বুঝতেই পারছি না। তো এর মধ্যে যাই হোক টুকটাক করে একটু সময় পেলাম। তো সময় পাওয়ার কারণে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমার হাজব্যান্ডের কাপড়, ছেলের কাপড়, মেয়ের কাপড়, আমার কাপড়, সবার কাপড়ই এক জায়গায় একদম এক পাহাড় হয়ে গেছিলো। তো ওগুলো যদি এখন একটু ভাঁজ করে গুছিয়ে না রাখতে পারি তাহলে এরপর দেখা যাচ্ছে আবার আরও ওর উপরে রাখবে আমি অথবা বাসার অন্যান্য কেউ, যেই হোক না কেন। যেখানে কাপড়টা একটু দলা হয় ঠিক সেইখানটাই দেখবেন আবার এসে এসে ঠিক সেইখানটাতেই কাপড় দলা হয় বারবার। আর এই যে গেঞ্জি দুটাতে এত পরিমাণে পিঁপড়া যে একদম বলার মতো না, অত্যন্ত পিঁপড়া হয়েছে। যে নেড়ে দিয়েছিলাম রোদ্রে, দড়িতে যে এত পিঁপড়া, আর ওই পিঁপড়া মানে মনে হচ্ছে 10 থেকে 15টা পিঁপড়া ওইভাবে লেগে আছে। ওইগুলো আবার উঠাবো, উঠিয়ে পরিষ্কার করে তারপর আবার এর মধ্যে ভাঁজ করে রাখবো। আর মেয়ের প্যান্ট জামা সেগুলো তো ভাঁজ সারাটা দিন ধরে ভাঁজ করতেই থাকি, গোছাতেই থাকি। হাজব্যান্ডের এই শার্টগুলো একটু ভাঁজ করে এক সাইড করে রেখে দিলে ওনার সুবিধা হবে, পরে দেখা যাচ্ছে ওনাকে আর খুঁজে খুঁজে নিতে হবে না। বাবুর গেঞ্জিগুলো ভাঁজ করে ওর তাকের ভিতর রেখে দিলাম, আর মেয়েরগুলো নিয়ে যাব মেয়ের ওয়ারড্রপে, আর ওর আব্বুরগুলো গামলার ভিতরে থুয়ে দেবো। দিয়ে এই যে বেডটা একটু সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছে। আমি যতই টান টান করে গুছাই না কেন এই রুমের বেডটা যদি একবার আমার ছেলের ঘরে আসে তাহলে এটা টেনে টেনে একদম নিচে নামাবে। বেডটা দলা করবে না কিন্তু মানে নিচের দিকে সরে আসে। তো সে কারণে আমাকে বারবার উঠে উঠে যে ওই তশকের তলে গুঁজে দিতে হয়। তবুও 2-5 মিনিট থাকলে দেখি যে চাদরগুলো নিচে নেমে আসে। আর ছেলের পড়ার টেবিলটাও গোছানোর ছিল, তো সে কারণে একবারে একই হাতের পুরোটা গুছিয়ে নিচ্ছি। নিয়ে তারপর ব্যাগটা সুন্দর করে ওর মতো ওর জায়গায় রেখে দিব। আর ও যে পড়াশুনো করার পাশাপাশি একদম বই ব্যাগগুলো কিচ্ছু গোছায় না। ওর মনোক্তি, ওর যদি মাঝে মধ্যে মনে হয় যে না আমি গোছাবো তখন গোছাই, আর যদি মনে হয় যে না গোছাবো না তখন কিছুই গোছায় না, ওইভাবেই রেখে দেয়। আর সেগুলো আমাকেই পরিষ্কার করতে হয়। তো ওর রুমটা গুছিয়ে নিয়ে গোসলে গিয়েছিলাম, গোসল থেকে বাইরে এসে তারপর ভাবলাম একবারে ঘরটাও মুছে নিই। ঘরটা মুছে পরিষ্কার করে তারপর একবারে ভাত খেতে বসবো। যেহেতু আমরা ফ্লোরে খাওয়া দাওয়া করি, তো খাওয়া দাওয়ার আগে একটু ফ্লোরটা না মুছে নিলে বসতে একটু আনইজি লাগে আমার কাছে। ওই পাশের ইউনিট দুটো হয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের আর এই কষ্টটুকু করতে হবে না, কষ্টটা একটু হলেও কমবে।
পুরো ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই পাশটাতে একদম ট্র্যাকের ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করছিলাম। আর প্যাকেটে বাজার করে নিয়ে এসেছি সকালবেলা মেয়েকে স্কুল থেকে আনার সময়, স্কুল থেকে বলছি, কোচিং থেকে আনার সময়। তো মেয়েটারও স্কুল খুলবে ভাব, 28 তারিখে ওর স্কুল খুলবে, কিন্তু 28 তারিখ তো শুক্রবার পড়ছে। তো সে কারণে আমরা হয়তো 27 তারিখে অথবা রবিবারে যাব। তো এমনভাবে হচ্ছে 28 তারিখে, 29 তারিখে অথবা 30 তারিখে যাব। তো এই পাশটা আমার পুরোটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, দুপুরে একটু ঘুম দিয়েছিলাম। দেখুন বিকালের দিকে আমার হাজবেন্ড বলছে আমি সিমাই রান্না করব, তুমি আজকে তাকিয়ে দেখো। তো আমি দেখি উনি সিমাই ভাজার জন্য সিমাইটা মানে ভেজে ফেলেছে, আর ভেজে তারপরে রেখে দিয়েছে পাত্রে। তো এখন দুধটা ঢেলে দিবে। আর উনি যে সিমাইটা রান্না করেছে তাতে দুধের পরিমাপটা তো বুঝতে পারিনি, একদম সিমাইটা শুকনা করে ফেলেছে। আর কতটুকু দুধ কতটুকু সিমাইতে লাগবে সেটাও উনি বুঝতে পারিনি। আমি প্রথমে বলছিলাম যে আমি দেখিয়ে দিই, বললো না আমি নিজেই রাঁধতে পারবো। তো সেই কারণেই আমি আর কিছু ঝামেলা করলাম না। তোমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।